সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, জ্বালানি সংকটে ভারতের সাহায্য চাইছে তারেকের বাংলাদেশ সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাদি হত্যার বিচার চাইছিল যারা, তাদের হাতেই লেগে হাদির রক্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, তারেকের হাত ধরেই প্রকাশ পাচ্ছে ইউনূস উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসের সিদ্ধান্তকে পাল্টে বড় পদক্ষেপ তারেক সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে, সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইসরায়েল ইরানের যুদ্ধের প্রভাবে কিছু দেশের জ্বালানি সংকট যে তৈরি হতে পারে সে কথা আগেই জানিয়েছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, আর সেটাই সত্যি হতে হচ্ছে। জ্বালানি তেলের সরবরাহ কমায় দেশের বাজারে সংকটের আশঙ্কা প্রকট হচ্ছে। এইবার জ্বালানি সংকট কাটাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ। আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তির আলোকে নিয়মিত ডিজেলের যোগান যায় ঢাকা। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগোতে চায় দুই দেশ। অনেকে বলছেন, ক্ষমতায় এসেই তারেক সরকারকে বেগ পেতে হচ্ছে। পরিসংখ্যান বলছে, আসামের এনআরএল থেকে 2023 সালে আমদানি করা হয়েছে 35,718 টন ডিজেল, 2024 সালের 28,204 টন, 2025 সালের 1,24,216 টন। 15 বছর মেয়াদের চুক্তির আওতায় চলতি বছরে আমদানির কথা আরও 2,40,000 মেট্রিক টন ডিজেল। একাধিক সূত্র বলছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী 4 মাসের মধ্যে 35,000 টন ডিজেল বাংলাদেশের সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে। ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানি চুক্তি সম্পন্ন হলে তা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বলছে, জ্বালানি সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বর্তমান জরুরি পরিস্থিতি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ইতিবাচক সাড়াও দিয়েছেন। যারা রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাইছিল, এখন যদি হাদির হত্যাকারী হিসাবে তাদেরই বিচার করতে হয়, তবে তারা কি করবে? সরকার বদলে গেছে। হাদিকে হত্যা করে ভোট বানচাল করে দিয়ে বিএনপির ক্ষমতায় আসাকে যারা আটকাতে চেয়েছিল, তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। হাদিকে হত্যা করে তার জানাজায় যারা প্রথম সারিতে ছিল, এখন হাদিকে হত্যার দায়ে তাদের জন্য অপেক্ষা করছে জেলের ভাত। হাদির জানাজা থেকে ফিরে যারা মদের আসর বসিয়েছিল, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন জেলযাত্রা। হাদি হত্যার প্রকৃত তদন্ত হলে বেরিয়ে আসবে জুলাই যুদ্ধকারী অনেক বড় বড় মাথাদের নাম। অস্থির বাংলাদেশ আরও অস্থির হতে চলেছে হাদি হত্যাকে কেন্দ্র করে। যদিও হাদির পরিবার জানত কারা হাদিকে মেরেছে। পরিবারের অনেকেই তো সত্য চেপে যাওয়ার জন্য পুরস্কারও পেয়ে গেছে ইউনূস সাহেবের কাছ থেকে। আসলে অনেকগুলি পরিকল্পনা নিয়ে ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। হাদির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়ার পর বলতে হচ্ছে, তাদের সেই সব ষড়যন্ত্র বিফলে গেল। দেশের বর্তমান পরিস্থিতিতে মব ভায়োলেন্স ও চাঁদাবাজির যে মহোৎসব শুরু হয়েছে, তার সবশেষ শিকার হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 14 নং নেয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির। সোমবার 9 মার্চ দুপুরে দাবিকৃত চাঁদা ও কাজ না পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদারের নেতৃত্বে দলটির একদল সন্ত্রাসী নেতাকর্মী এই নির্বাচিত জনপ্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা চালায়। জানা গেছে, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প থেকে 1 টন চালের সমপরিমাণ অর্থ চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে চাঁদা হিসেবে দাবি করেছিল সোহেল শিকদার। চেয়ারম্যান সেই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ক্যাডাররা।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তাদের সকাল ৯টা থেকে ৯:৪০ পর্যন্ত অফিসে বাধ্যতামূলক উপস্থিতির যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সেটিকে ঢাল বা অজুহাত হিসেবে ব্যবহার করে সোহেল শিকদারের নেতৃত্বে একদল মাস্তান ইউনিয়ন পরিষদে ঢুকে মব তৈরি করে চেয়ারম্যানের ওপর চড়াও হয়। বাংলাদেশে তারেক রহমানের সরকার এসে একাধিক বিষয় সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলি নিয়ে প্রবলভাবে আলোচনা চলছে বাংলাদেশের অন্দরে। এর মধ্যে অন্যতম হল 5টি দেশের হাইকমিশন থেকে হাইকমিশনারকে প্রত্যাহার করে নেওয়া। সেই 5টি দেশের হাইকমিশনারদের মধ্যে এমনও আছেন যার বিরুদ্ধে উগ্রবাদের সঙ্গে জড়িত থাকার যোগ রয়েছে, যিনি হাইকমিশন দপ্তরে বসে পাকিস্তানপন্থী নানা কার্যক্রম খোলাখুলি করে গিয়েছেন। একটি ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে, এমন অভিযোগ বহুদিন থেকে উঠে আসছিল, কিন্তু ইউনূস সরকার কোনো পদক্ষেপ করেনি। আরেকজন হাইকমিশনার, যিনি বিদেশে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে নিজের জায়গাটা পাকা করেছেন ইউনূস সরকারের আমলে, যে বিষয়গুলি মেটিকুলাস ডিজাইন করে করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এদিকে বিএনপি সরকার ক্ষমতায় এসেই একাধিক পদক্ষেপ করছে। এই রকম 5 রাষ্ট্রদূতের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে 5 দেশ থেকে 5 জন রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে বিএনপি সরকার। অর্থাৎ 5 জামাতপন্থী পাকিস্তানপন্থী রাষ্ট্রদূতের চাকরি গেল। এখন তারা কি করবেন? দুর্নীতির গুদাম। এতদিন সেই গুদামের দরজা বন্ধ ছিল। তদারকি সরকার বিদায় নিতেই দুর্নীতির সেই কালো গুদাম থেকে বেরিয়ে আসছে একের পর এক কালো বিড়াল। 1.5 বছরের মধ্যে একটা সরকারের উপদেষ্টারা যে এই পরিমাণ দুর্নীতি করতে পারে সেটা বিশ্বাস করাই কার্যত কঠিন হয়ে পড়েছে। তদারকি সরকার বলেছিল তারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেটাও যে অন্তঃসারশূন্য সেটাও এখন প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের বিশেষ একটি খবরের গোষ্ঠীকে তদারকি সরকারের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিল। ইউনূস সরকার বিদায় নিতেই সেই গোষ্ঠী তাদের খবরের কাগজে এবার ইউনূস সরকারের উপদেষ্টাদের পাহাড় প্রমাণ কুকীর্তি কাহিনী ফাঁস করছে। তাদের বিরুদ্ধে দুদকে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত না থাকলেও তাদের পিএসএ কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের বিভিন্ন সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মিলেছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে।